তেল আছে তবুও নেই, এমন এক অদ্ভুত বাস্তবতায় যেন আটকে পড়েছে নগরীর পেট্রোল পাম্পগুলো। কোথাও সামান্য সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পগুলোই রয়েছে বন্ধ। কবে নাগাদ এ সংকট কাটবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সংকট নিরসনে সরকারের তদারকির জোর দাবি ভুক্তভোগীদের। রাজধানী মহাখালী, তেজগাঁ, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী এলাকার ফিলিং স্টেশনগুলোর কোনোটা খোলা আবার কোনোটা বন্ধ। সরকারি ছুটির দিনেও এমন চিত্র প্রায় পুরো রাজধানী জুড়ে। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এ নিয়ে ক্ষোভ আর ভোগান্তির কথা জানান কেউ কেউ। তেল নিতে তো আপনার 6 ঘন্টা 7 ঘন্টা লেগে যায়, বাইক চালাবো কখন? এত পরিমাণ ভোগান্তিতে পড়ছি যে এক পাম্প থেকে অন্য পাম্প, সেই পাম্প থেকে অন্য পাম্পে দৌড়ে পরেও আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত তেলটা পাচ্ছি না। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেক ক্রেতা। বাড়ছে ক্ষোভ আর ভোগান্তি। তেল নিয়ে সংকট কেন, এটা আসলে সরকারই ভালো বলতে পারবে। কারণ সরকার ওনারা কি আসলে সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে, মন্ত্রী সাহেবই ভালো বলতে পারবে। ঢাকার বাইরে যখন যাই, যখন ফুয়েল শেষ হয়ে যায়, তখন আর কিছু করার নাই, গাড়ি রেখে হাঁটা ছাড়া তো উপায় নাই। দেখেন সংসদ সামনে দাঁড়ায় বলে যে তেল আছে, পাম্প দুইটা বন্ধ, এটা পাম্প এখনো বন্ধ। দেখেন টাকা দিয়ে আমি তেল পাবো না, এটা তো সম্পূর্ণ দায়ভার সরকারের। অনেক পাম্প আবার কি কারণে বন্ধ তার সঠিক জবাব নেই সংশ্লিষ্টদের কাছেও। তেল যেহেতু আসে নাই, এই জন্য তেল নাই দেখে পাম্প বন্ধ আছে। অনেক জায়গায় বন্ধ, সেটা তো আমরা জানি না ভাই। আমি আসছি আমার ডিউটি করার জন্য, দেখি তেল নাই। ভুক্তভোগীদের অভিযোগ, সিন্ডিকেট করে বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। বাজার মনিটরিং করার দাবিও তাদের। কিন্তু মনে হচ্ছে কৃত্রিম সংকট, কারণ তেলের অভাব নাই এবং ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। সরকার বলতেছে পর্যাপ্ত তেল আছে, পিনি খাওয়ার দরকার নাই। জনগণ এসে পাম্পে তেল পায় না, কোথাও 200, কোথাও 300, কোথাও তেলই দেয় না। সরকারের মনিটরিংটা অবশ্যই এবং ডিস্ট্রিবিউশন সঠিকভাবে হচ্ছে কিনা, পাম্পে তেল মজুদ থাকার অবস্থায় বলতেছে কিনা, আছে কিনা, এটাও তো কেউ বলছে না। ঈদ, স্বাধীনতা দিবস আর সরকারি ছুটি টানা বন্ধের শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। তাই আগামী সপ্তাহ থেকে আরো গাড়ির চাপ বাড়বে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে জ্বালানি চাহিদার 1/4 নিশ্চিত করতে পারছে না বিপিসি। পরিস্থিতি সামাল দিতে আগাম পরিকল্পনা নেওয়া হলেও চাহিদার অর্ধেক ঘাটতি থাকায় জ্বালানি তেল ও গ্যাস নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। এদিকে আজ সিঙ্গাপুর থেকে গ্যাস অয়েল ও জেট ফুয়েল নিয়ে বন্দরে আসার কথা রয়েছে গ্রান কুয়েভা নামে আরও একটি জাহাজের। দেশে বছরে 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। মোট চাহিদার 20% অপরিশোধিত আকারে এনে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। বাকি 80% আমদানি করা হয় পরিশোধিত অবস্থায়। তবে ইরান যুদ্ধের কারণে ব্যাহত হয়েছে এই সরবরাহ ব্যবস্থা। চট্টগ্রাম বন্দরে চলতি মাসে ডিজেল ও ফার্নেস অয়েল নিয়ে 17টি জাহাজ আসার কথা ছিল। গত 26 দিনে এসেছে 8টি, যেগুলোতে তেল ছিল মাত্র 2 লাখ টন। এছাড়া চলতি মাসে 9টি এলপিজি বোঝাই জাহাজ আসার কথা থাকলেও এসেছে 8টি। 26শে মার্চ পর্যন্ত বন্দরে 29টি জাহাজ নোঙর করেছে। এর মধ্যে এলপিজি বাহী ছিল 8টি, এলএনজি বাহী 6টি, আর বাকিগুলোই ছিল ক্রুড অয়েল ও জেট ফুয়েল। জ্বালানি নিয়ে আসা জাহাজগুলোকে দ্রুত বার্থিং দেওয়া হচ্ছে জানান বন্দরের কর্মকর্তারা। টোটাল 29টা জাহাজ চট্টগ্রাম বন্দরের বন্দর সীমা ব্যবহার করেছে অথবা বন্দরে প্রবেশ করেছে। এর ভিতরে 27টা জাহাজ চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস শেষে নতুন গন্তব্যে গিয়েছে। 27 তারিখে আর একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে আমাদের রিপোর্টিং দিয়েছে, যেটা চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে তার পণ্য খালাস করবে। আগামী মাসে 14টি জাহাজের পাশাপাশি 3 লাখ টন ডিজেল, 50,000 টন জেট ফুয়েল, 25,000 টন অকটেন ও 50,000 টন ফার্নেস অয়েল আমদানির পরিকল্পনা নিয়েছে বিপিসি। একটা তো হচ্ছে জেট ফুয়েল থাকবে 22,000 মেট্রিক টন, আর 6,000 মেট্রিক টন থাকবে হচ্ছে ডিজেল। আর 2টা পার্সেল আসবে হচ্ছে সম্পূর্ণ ডিজেলের। ওটাতে যেটা পার্সেলের 25 থেকে 27,000 মেট্রিক টন ডিজেল থাকবে। কম খরচে যাতে আমরা জ্বালানি সরবরাহ করতে পারি, সেই হিসেবে আমাদের দক্ষতাটা বৃদ্ধি করতে হবে। হরমুজ প্রণালীর সাথে রিলেটেড যে এক্সপোর্টারগুলো আছে তাদেরকে অ্যাভয়েড করে অন্য জায়গা থেকে আমাদেরকে এলএনজির ব্যবস্থা করতে হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস খোঁজার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
চায়ের বাগানে মেশিনের গর্জন আর কাঁচা পাতার সুবাসে মুখর থাকে উত্তরের জনপদ, কিন্তু সেখানে এখন বিরাজ করছে অদ্ভুত নীরবতা। আধুনিক যন্ত্র নেই, আছে কিন্তু নেই তা চালানোর জ্বালানি। এতে পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ 5 জেলার প্রায় 7,500 বাগানে আধুনিক পেট্রোল চালিত মেশিনে পাতা কাটা থমকে আছে। সবুজের কার্পেটে মোড়া বিস্তীর্ণ চা বাগান, সমতলের চা শিল্পে 30,000 শ্রমিক ছাড়াও রয়েছেন 80,000 ক্ষুদ্র চা চাষি। অল্প শ্রমে বেশি চা পাতা তোলার যে স্বপ্ন চাষিরা দেখেছিলেন, জ্বালানি সংকটে তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকির দোহাই দিয়ে পাম্পগুলোতে খোলা বোতল বা ড্রামে তেল বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফলে বাগানেই পড়ে আছে হাজারো আধুনিক যন্ত্রাংশ। বোতল নিয়ে গেলে তারা আমাদেরকে বোতলে এখন তেল দেয় না, আমরা এখন আর পাতা কাটতে পারতেছি না। বোতল জাতীয় তেল দেওয়ার কথা ছিল, সেটা বর্তমানে সরকারি অবস্থায় নিষেধাজ্ঞা আছে। সেই ক্ষেত্রে আমরা বর্তমানে কোনো বোতল এবং জার্কিনে তেল দিচ্ছি না। হাতে পাতা কাটতে গিয়ে বাড়ছে খরচ, আর সময় মতো সংগ্রহ করতে না পারায় নষ্ট হচ্ছে কোটি টাকার কাঁচা চা পাতা। বোতল নিয়ে যে পেট্রোল পাম্পে যদি যাই আমরা, তখন আমরা তেল পাচ্ছি না, পাতা কাটা মেশিন গুলো আমরা চালাইতে পারছি না। পেট্রোল সংকট এর কারণে আমাদের মেশিনগুলো দিয়ে হারভেস্টিং করা কঠিন হয়ে গেছে এবং মেশিনগুলো চালানো যাচ্ছে না। প্লাকিং মেশিনগুলি হচ্ছে পেট্রোল চালিত। পেট্রোল পাম্পগুলিতে বোতলজাত করে পেট্রোল দেওয়া না কারণে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উত্তরের সমতলের শিল্পকে বাঁচাতে জ্বালানি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে আলোচনা করেছি। আলোচনার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত হয়েছে, যারা মেশিনগুলো চালনা করেন তারা পাম্পে নিয়ে আসবেন, মেশিনে পেট্রোল দেওয়ার ব্যবস্থা করা হবে। এই কাজটা আমরা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। দেশের মোট উৎপাদিত চায়ের 19% আসে পঞ্চগড় থেকে। দেশের একমাত্র প্রাকৃতিক পদ্ধতিতে শতভাগ অর্গানিক চা উৎপাদিত হচ্ছে এই জেলাতেই। ডিবিসি নিউজ ডেস্ক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাষ্ট্রপতি ও তার স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা তাদের অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। নানা আয়োজনে স্বাধীনতার 55তম বর্ষপূর্তি উদযাপন করল বাংলাদেশ। স্বাধীনতা দিবসে অহিংস, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান রাজনৈতিক নেতারা। 71 এবং 24-এর আকাঙ্ক্ষার প্রতিফলনও সেই বাংলাদেশে দেখতে চান তারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধী দলীয় নেতা বলেন, অহিংস, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তার দল। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আর দেশে 71 এবং 24-এর আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। 71-এর যে আকাঙ্ক্ষা এবং 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সামনে এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আক্ষেপ, 55 বছরেও সাবালকত্ব অর্জন করতে পারেনি দেশ। তবে বহুদিন পর হলেও গণতান্ত্রিক ও প্রগতিশীল কাঠামো তৈরির একটি সুযোগ হয়েছে। 55 বছরও একটা স্বাধীন জনগোষ্ঠী হিসাবে একটা দেশ আমরা কিন্তু সাবালকত্ব অর্জন করতে পারিনি। প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং একটা বহুত্ববাদী একটা রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনকালে সংঘাতে জড়ান এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, এ হামলা নব্য ফ্যাসিবাদেরই উদাহরণ, যা 71-এর চেতনার পরিপন্থী। জাতীয় পার্টির নেতাকর্মীরা কখনোই ভীত না। আজকে যে ঘটনাটি ঘটার চেষ্টা করা হয়েছে, এটা নব্য ফ্যাসিবাদের একটি নতুন রূপ। সরকারের উচিত অবিলম্বে কঠোর হস্তে এদেরকে দমন করা। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হয়ে গেল কনসার্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল। পরে মঞ্চ মাতান 21 পদকপ্রাপ্ত ব্যান্ড দল ওয়ারফেজ।
লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের স্মরণ করে রাজধানীর মানিক মে এভিনিউয়ে স্বাধীনতার মঞ্চের সুর ও শক্তি শিরোনামে কনসার্ট শুরু হয় সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানের শুরুতেই সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় উঠে আসে স্বাধীনতার গান। এরপর মঞ্চে আসে জনপ্রিয় মিউজিক ব্যান্ড ওয়ারফেজ। তাদের প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। এরপর একে একে জনপ্রিয় সব গানের মূর্ছনায় মুগ্ধ করেন দর্শকদের। সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত এই কনসার্টের শেষ পর্বে প্রদর্শিত হয় নান্দনিক ফায়ারওয়ার্কস। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ চীন সম্পর্ক কি নতুন মাত্রা পেতে চলেছে? এর আগে চীন শুধু অর্থনৈতিক দিকে মনোযোগ রাখলেও সম্প্রতি রাজনীতিতেও আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশের বিরোধী দলের সঙ্গে দেশটির সাম্প্রতিক সম্পর্ক নিয়ে ভাবাচ্ছে বিশ্লেষকদের। আর এবার আগামী ২রা এপ্রিল ঢাকায় আসছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েডং। ১৪তম বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনায় অংশ নিতে আগামী ২রা এপ্রিল ঢাকা সফর করবেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েডং। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে কোনো চীনা শীর্ষ কর্মকর্তার প্রথম সফর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানাতেও তিনি আসতে পারেন বলে মনে করেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী প্রথম কোন দেশ সফর করেন সেটি সাধারণত নতুন সরকারের কূটনৈতিক কৌশলও নির্ধারণ করে। সেই সাথে বিরোধী দলের সাথে চীনের সম্পর্কও নতুন বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষক। বর্তমান নতুন সরকারের সময় চীন থেকে যে সিনিয়র লিডারশিপ আসবেন সেটাও একটা স্ট্র্যাটেজিক সিগন্যাল বহন করে। খুব স্বাভাবিকভাবে চীন চাইবে যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী চীন সফর করুক। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে জিওপলিটিক্যাল কম্পালশনগুলি আছে সেগুলিকেও তারা আমলে নেবেন। চীনের পররাষ্ট্র নীতিতে বরাবরই যে বিষয়টা থাকে অভ্যন্তরীণ রাজনীতিতে নাক না গলান। নতুনভাবে বাংলাদেশের পলিটিক্যাল পোলারাইজেশনটা তৈরি হয়েছে। এখন এখানে নিশ্চিতভাবেই জামাতে ইসলামী একটা বড় ফ্যাক্টর। সুতরাং সেই ক্ষেত্রে জামাতে ইসলামীর সাথে তাদের সম্পর্ক তৈরি হওয়া এবং সেটাকে আরেকটু শক্ত করাটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। তবে চীনারা সাধারণত ব্যবসা বাণিজ্যের মতো বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দেয় বলে মনে করেন কেউ কেউ। মনে রাখতে হবে যে নতুন সরকারের বড় একটা কাজ বা বিশাল কাজ হলো ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা। কারণ এটা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু ইনফ্লেশন বলি বা উন্নয়নের যেটা কাঠামো যেটা অলমোস্ট থেমে গেছে গত ১.৫ বছরে, সেই জায়গাটায় যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তো আবার নতুন সমস্যা তৈরি হবে। আমার মনে হয় সফরটার একটা অর্থনীতির একটা বিষয় আছে, উন্নয়নের একটা বিষয় আছে এবং কোনো সন্দেহ নেই আমন্ত্রণের বিষয়টা আছে। তিস্তা প্রকল্পের বিষয়টিও এই সফরে উঠতে পারে বলে মনে করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিস্তার অ্যাসেসমেন্টের ব্যাপারে তারাও কিন্তু এগিয়ে আসলো একেবারে শেষ সময়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রকৃতিকে প্রাধান্য দিয়ে দেশি বিদেশি নানা জাতের ফুলে গড়ে তোলা হয়েছে একটি পার্ক। ঢাকার খুব কাছে এই পার্কে প্রাণবন্ত একটু সময় কাটাতে ভিড় করেন অনেকেই। এবার ঈদের ছুটিতে পার্কটিতে ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটি শেষ হলেও আনন্দ ফুরায়নি। সেই আনন্দের ঝিলিক দেখা গেল নরসিংদীর ব্যতিক্রম ধর্মী বিনোদন কেন্দ্র গোল্ডেন স্টার পার্কে। নানান ফুলের বর্ণিল সাজে করা পার্কটিতে আনন্দ উপভোগ করতে ছুটে আসেন দেশের নানা প্রান্তের মানুষ।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন ধরনের রাইডে চড়ে খুশি নানা বয়সী মানুষ। ফুলগুলো অনেক সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। পার্কে এসে খুবই আনন্দিত। নরসিংদীর ভিতরে আপনার এটা খুব একটা উন্নত মানের পার্ক। এই ওয়াটার রাইড এই জিনিসটা আমার কাছে একটু অনেক বেশি ভালো লাগছে। এখানে যারা আসবে একবার আসলে দ্বিতীয়বারও তারা আপনারা ইচ্ছা প্রকাশ করবে। ফুলের কারণে যে মানে জায়গাটা আরো বেশি বৈচিত্র্যময় লাগছে। আব্বুর সাথে এসেছি, পার্কে শুনে ভালো লাগছে। দেশি বিদেশি অন্তত 16 জাতের ফুল দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এই পার্কটি। গোল্ডেন স্টার পার্ক দুবাইয়ের মিরাক্কেল গার্ডেনে আদলে করা। আমাদের পার্কটা প্রাকৃতিক ফুল দিয়ে সাজানো। আমাদের পার্কের কতগুলো ফুলের জোন আছে, যেরকম প্রজাপতি, তারপরে লাভ জোন। আমাদের এখানে প্রায় 15 থেকে 20 ধরনের ফুলের সমারোহ আছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত পার্ক খোলা থাকে। প্রাপ্তবয়স্কদের প্রবেশে 150 ও কিশোরদের জন্য 100 টাকার পাশাপাশি 3 বছরের নিচের শিশুদের জন্য প্রবেশ ফি মুক্ত রেখেছে পার্ক কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত হামলা স্থগিত থাকবে। এদিকে আইআরজিসির নৌপ্রধান আলী রেজা তাংসিরিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের কাছে চলমান যুদ্ধ বন্ধের একটি চুক্তি করার সুযোগ এখনও আছে বলে জানান ট্রাম্প। এছাড়া ট্রাম্পের দাবি, ইরান তাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, তবে তিনি এ প্রস্তাবে আগ্রহী নন বলেও জানান তিনি। ওয়াশিংটনে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি এনআরসিসির বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে লেবাননে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে যুদ্ধে ইরানকে সহায়তার জন্য রাশিয়া ড্রোন ছাড়াও ওষুধ ও খাদ্য সামগ্রী পাঠাচ্ছে বলেও পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। কাস্পিয়ান সাগর আসলেই কি সাগর নাকি হ্রদ? এই সাধারণ ভৌগোলিক প্রশ্নের আড়ালেই লুকিয়ে আছে এক জটিল আন্তর্জাতিক রাজনীতি। কারণ এর তলদেশে আছে বিপুল পরিমাণ তেল ও গ্যাস। এই সম্পদের মালিকানা কার হবে তা নিয়ে এর তীরবর্তী 5টি দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ চলে আসছে দশকের পর দশক ধরে। চারদিকে স্থলভাগ, নেই মহাসাগরের সাথে কোনো সংযোগ। ভূগোলের সংজ্ঞায় একে বিশ্বের সবচেয়ে বড় হ্রদ বলা হলেও বিশালতা আর লবণাক্ত জলের কারণে এর নাম কাস্পিয়ান সাগর। তবে এটি সাগর নাকি হ্রদ, বিতর্কটা শুধু ভূগোলেই নয়, এর শেকড় গেঁথে আছে অর্থনীতি আর আন্তর্জাতিক কূটনীতিতে। কারণ এই জলাশয়ের নিচে লুকিয়ে আছে প্রায় 5000 কোটি ব্যারেল জ্বালানি তেল এবং 300 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস। নিয়ম অনুযায়ী কাস্পিয়ান যদি হ্রদ হয়, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এর সম্পদ 5 দেশের মধ্যে সমান 20% করে ভাগ হবে। এই নিয়মের সবচেয়ে বড় সমর্থক ছিল ইরান, কারণ তাদের উপকূলীয় সীমানা সবচেয়ে ছোট। অন্যদিকে এটি সাগর হলে সমুদ্র আইন অনুযায়ী যার যার উপকূলের দৈর্ঘ্য হিসেবে সীমানা নির্ধারিত হবে। এতে সবচেয়ে বেশি লাভবান হবে রাশিয়া এবং কাজাকিস্তান। এই আইনি মারপ্যাচেই আটকে ছিল বিলিয়ন ডলারের জ্বালানি। অবশেষে 2018 সালে একটি ঐতিহাসিক চুক্তির মাধ্যমে কাস্পিয়ান সাগরকে একটি বিশেষ আইনি মর্যাদা দেয় তীরবর্তী 5টি দেশ। পানির উপরিভাগ সবার জন্য উন্মুক্ত রাখা হলেও তলদেশের সম্পদ ভাগ করা হয় উপকূলীয় সীমানা অনুযায়ী। এতে ইরানের কিছুটা ক্ষতি হলেও পশ্চিমা দেশগুলোর প্রভাব ঠেকাতে রাশিয়া ও ইরান এই সমঝোতায় পৌঁছায়। চুক্তিতে বলা হয় এই সাগরে বাইরের কোনো দেশের সামরিক উপস্থিতি থাকতে পারবে না। বর্তমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কাস্পিয়ান সাগরের গুরুত্ব আরও বেড়েছে। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপ এখন বিকল্প জ্বালানির খোঁজ করছে, আর তাই রাশিয়াকে এড়িয়ে আজারবাইজান ও কাজাকিস্তানের তেল গ্যাস ইউরোপে নিতে কাস্পিয়ান সাগরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। এটি সাগর নাকি হ্রদ তা দিয়ে হয়তো সাধারণ মানুষের কিছুই যায় আসে না, তবে আন্তর্জাতিক কূটনীতিতে এই একটি শব্দের সংজ্ঞায় নির্ধারণ করে দেয় বিলিয়ন ডলারের অর্থনীতির গতিপথ, যার সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।